তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানা তথ্য বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ। আর এই পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি তুহিনুর সুলতানা। আমাদের আজকের বিষয়, আওয়ামী লীগের বিচার হবে নাকি নেতাদের? আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের আরেকজন আমাদের সাথে এই কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। তিনি হচ্ছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আলোচনাটি শুরুর আগে বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন আমরা দেখে আসি, চলুন। বুধবার রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুস ও ডাক্তার সিরাজউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আমাদের জিয়া পরিষদের প্রেসিডেন্ট, মুক্তিযোদ্ধা, দেশকে এই মুহূর্তে সঠিক পথে আনতে চাইলে দ্রুত নির্বাচন প্রয়োজন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, তাই যারা এর বিরোধিতা করছেন তাদের এই বিষয় নিয়ে ভাববার আহ্বান জানান। একটা কথা বলতে চাই, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি। একটা জিনিস, এই দেশটাকে সকলকে মিলে বাঁচাতে হবে এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। আওয়ামী ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা যে গণহত্যা চালিয়েছে তার দায়ে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে, যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। দেশে হাজারো মানুষ হত্যার দায় নিয়ে 11 মাস আগে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ও তার দলের বিচার না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। দর্শক, এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন অতিথি, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আসার আগে আমরা যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছিলাম, সেই প্রতিবেদনটিতে আমরা দেখলাম। আমি এখন প্রথমে একটু প্রিন্স ভাই আপনার কাছে জানতে চাইব যে এর আগেও কিন্তু এনসিপি এবং অন্য ইসলামী দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম একটি বক্তব্য দিলেন, তাহলে আসলে দলের ব্যাপারে তিনি কি চাইছেন? ধন্যবাদ আপনাকে এবং আমাদের অন্যতম আলোচককে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার যে আলোচনাটা সূচনা করলেন সেটাকে এইভাবে নিতে চাই, নিশ্চয়ই বিএনপি সাধারণ সম্পাদক তিনি আমার ধারণা প্রশ্ন উত্তরে ওনার কথা বলেছেন এবং দলের কথা বলেছেন এবং উনি ওনার কথাটাই হয়তো আদ্যপান্ত সেটা উনিই ভালো বলতে পারবেন, সেটা আমার বলাটা শোভনীয় না, আমি সেদিকে যেতে চাই না। কিন্তু যে আলোচনা উঠেছে এই বিষয়ে আমি মনোনিবেশ করতে চাই। প্রথম কথা, এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠিত হলো এবং আমরা ঠিক যে মাসে কথা বলছি এই মাসেই এই ঘটনাগুলো হয়েছে। এটার গণঅভ্যুত্থানের মাস চলছে। 5ই আগস্ট আমরা সারা দেশের মানুষ গণঅভ্যুত্থান দিবস পালন এবং এই কর্মসূচির মধ্যেই আমরা আছি। তার মানে প্রায় বছর হতে গেল। সুতরাং সেই জায়গায় আমাদের আকাঙ্ক্ষা পূরণ হওয়া এগুলো অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু এর তো অন্যতম বিচার। প্রথম দিন থেকে যে কথা বলছি যে এত বড় হত্যাকাণ্ড, তাহলে বিচার হতে হবে কার? হত্যার যজ্ঞের বিচার হতে হবে, হত্যাকাণ্ডের বিচার হতে হবে। এখন এটা তো অ্যাবস্ট্রাক্ট থাকতে পারে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট না থাকলে কি
এইটার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের বিচার হইতে হবে, এটা আইনগত দিক, খুবই স্বাভাবিক। তো এখন এই প্রত্যক্ষ তো আর ব্যাখ্যা দেওয়ার দরকার হয় না। পরোক্ষ বলতে ব্যক্তি হইতে পারে, কোনো গোষ্ঠী হইতে পারে, কোনো সংগঠন হতে পারে, সেটা আইন বলে দেবে। বিষয়টা এই রকমের জায়গায়, জিনিসটাকে আমি সহজ করে নেওয়ার পক্ষে। সুতরাং সেই ধারাটা হলে আমার মনে হয় এটা নিয়ে আলোচনা আমি খুব একটা প্রয়োজন না, আমি বরঞ্চ প্র্যাকটিক্যাল কাজ দেখার কথাটা বলি। এটা গেলে এই ব্যাপারে একেবারে কংক্রিট বললাম, বেশি ব্যাখ্যা না করে। এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় যে এই যে আমরা বিচারের কথা বলছি, তাহলে এই বিচারটা চাই কেন? শুধু এইটা না, আমি এটার সাথে মিলিয়ে আপনি যে কোনোটা বিবেচনা করেন। সে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, সেখানেও জানেন বড় যুদ্ধ অপরাধ সংগঠিত হয়েছিল, সেখানে ব্যক্তি ছিল, গোষ্ঠী ছিল, দল ছিল, সবই ছিল। তা সেটাও আমি আমি বলছি যে তার টোটাল যদি বিচারের জায়গাটা আপনি বিবেচনা করি, তার মধ্যে আমি ঠিক আছে এখন এই জায়গাটা আলোচনা করি। তাহলে এই যে বিচার, একটু আগে আমি বিচারের কথা বললাম, কিন্তু এই ধরনের যে হত্যাকাণ্ড সংগঠিত হয়, তার তো একটা রাজনৈতিক সমীকরণ আছে, রাজনৈতিক বিষয় আছে। তাহলে আমি একটু আগে যে আইনগত কথা বললাম, সে আইনগত ব্যক্তি, পরোক্ষ প্রত্যক্ষ সংগঠন, সেটা বলতে পারি আমরা। কিন্তু দেশের মানুষের সামনে, বিশেষ করে আমি সচেতন মানুষের কাছে, সচেতন রাজনৈতিক দল, সচেতন গোষ্ঠী, আর বিশেষ করে যারা এই গণ অভ্যুত্থানের সাথে আমরা জন্য দীর্ঘ যে লড়াই করেছিলাম এক যুগের বেশি সময় ধরে, আমাদের কাছে কিন্তু আর একটা জরুরি কর্তব্য হচ্ছে রাজনৈতিকভাবে এদেরকে মোকাবেলা করা এবং রাজনৈতিকভাবে পরাজিত করা। সেই কাজটা করবে প্রধানত জনগণ, কিন্তু সেই জনগণকে উদ্দীপ্ত করতে হবে, সচেতনভাবে সংগঠিত করতে হবে এই ধরনের সচেতন গোষ্ঠী, রাজনৈতিক দল, আমাদেরকেই। সুতরাং আমার মনে হয় একদিকে বিচারের দায়িত্ব, আর একটা এত বড় হত্যাযজ্ঞের যে রাজনৈতিক বিষয়গুলো আছে সেইটাকে মোকাবেলা করে যাতে এই ধরনের ঘটনাগুলো আর কেউ কখনো ঘটাতে না পারে, তার জন্যে দৃষ্টান্ত স্থাপনকারী জায়গায় আমাদেরকে যেতে হবে। সেইটাই বোধহয় এই সময় আমাদের একটা অন্যতম জরুরি কর্তব্য। মির্জা ফখরুল ইসলাম একটা কথা বলেছিলেন, আমি এবার আসতে চাই ফুয়াদ ভাই আপনার কাছে, যে আমরা মনে করি রাজনৈতিক দল ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে, বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন। এই যে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী, তাদের শাস্তিটা কিভাবে? ধন্যবাদ। আওয়ামী লীগ প্রশ্ন কিভাবে আমরা ডিল করব, এই বিষয়টা গণ অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে মেজর কোশ্চেনের একটা। আমরা যখন বলছি যে বাংলাদেশ দুই করব, দায় ও দরদের রাজনীতি তৈরি হবে, সেখানে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার যে 14 দলীয় গ্যাং আছে, এই গ্যাংকে কিভাবে আধুনিক বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গভর্নেন্সের জায়গা থেকে আমরা কিভাবে ডিল করব, সেটা আলোচনাটা আমরা অনেকবার করেছি। এবং আমি আপনার সেই আগস্ট সেপ্টেম্বর থেকে গণতদন্ত কমিশনের জন্য প্রস্তাব করেছিলাম জাতীয়ভাবে। আমেরিকার সিনেট হিয়ারিংয়ের মতো অথবা কংগ্রেশনাল হিয়ারিংয়ের মতো আমাদের সংসদ ভবনের স্ট্যান্ডিং কমিটির রুমে মোটা দাগে একটা বড় কমিশন করা দরকার। এবং এই কমিশন যেটা করবে সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের অংশীজন যারা আছেন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, 1400 শহীদ পরিবার, আহত যোদ্ধা যারা ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক যারা ছিলেন, সবার মতামত নেবেন। এবং সেখানে আপনার সারা দুনিয়াতে যেটা আছে, ব্রিটিশ পার্লামেন্টে আছে, আপনি নিবন্ধন করে, আপনি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে আপনার মতামত দিতে পারবেন নাগরিক আকারে। তো সেই নাগরিক আকারে আসলে মতামত কি কি হইতে পারে, আমি দেখতে পাচ্ছি 6 থেকে 7টা মত হতে পারে। এবং এই বিষয়ে আমিও প্রিন্স ভাইয়ের সাথে বিভিন্ন জায়গাতে আমিও শেয়ার করেছি একই কথাগুলো। প্রথম কথা হচ্ছে যে আমরা কি এটাকে নাৎসি এবং ফ্যাসিস্ট পার্টির মতো ডিল করব কিনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে এবং ইটালিতে যেভাবে ডিল করা হয়েছে, সেটা কি আপনার আউটরাইট এই প্ল্যাটফর্মগুলোকে ব্যান করে দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া, তার সাইন, সিম্বল, হিস্ট্রি এবং তার যত লোগো আছে, নিবন্ধন আছে, সব কিছুকে ব্যান করে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে সেই ব্যান করে দেওয়ার একটা ভিন্ন মতের জায়গা আছে যে আধুনিক যে আপনার মানবাধিকারের আইন, রাজনৈতিক যে আইনের ব্যাপারগুলো আসছে, কনভেনশন আসছে সিভিল পলিটিক্যাল জায়গা থেকে, সেই জায়গাটা অনেক দূর এগিয়ে গেছে, 70-75 বছর এগিয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা ওই পথে যাব কিনা। দ্বিতীয় উপায় হচ্ছে সাউথ আফ্রিকান মডেলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস যাওয়া, যে আপনি মেজর ক্রাইমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করবেন, বাকিদেরকে একটা জেনারেল অ্যামনেস্টিতে নিয়ে আসবেন। তো সেই সাধারণ ঘোষণাটা কি হতে পারে, সাধারণ ক্ষমাটা হইতে পারে যে আপনি একটা তওবা কমিশন করে দিলেন,
যেখানে আওয়ামী লীগের এই চুনাপুঠি টাইপের, ধরেন পুঁটি মাছ টাইপের লোকরা আইসা ক্ষমা চাইবে, ক্ষমা চায়া তবা টবা করে চলে যাবে, তাদেরকে আপনি স্বাভাবিক জীবনে ফিরায় নিয়ে আসবেন। জার্মানিতে এবং ইউরোপে কিন্তু আমরা দেখেছি ডিনাৎসিফিকেশন প্রসেস ছিল। আওয়ামী লীগ গত 16 বছর যেটা করেছে সেটা কোনো স্বাভাবিক সুস্থ মানুষ এবং সুস্থ মানুষদের রাজনৈতিক দলের পক্ষে করা সম্ভব না। অতএব তাদের সেই ডিনাৎসিফিকেশন প্রসেসের মতো আওয়ামিয়াইজেশন করতে হবে। তার মস্তিষ্ক থেকে এই হত্যা, গণহত্যা, লুটপাট, মানি লন্ডারিং, দেশের হাজার হাজার মানুষকে নিজের পুলিশকে দিয়ে, নিজের আর্ম ফোর্সেসকে দিয়ে, স্নাইপার দিয়ে হত্যা করবার যে কাজ, সেগুলো যে ভুল ছিল, সেই জায়গা থেকে তার একটা মানসিক ট্রিটমেন্ট দরকার। থার্ড হইতে পারে কি, ধরেন আওয়ামী লীগের যারা নির্বাচন করেছে গত 16 বছর বিভিন্ন পদে, ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত, আপনি এই মানুষগুলোকে নিষিদ্ধ করে দেবেন, তারা রাজনীতি নির্বাচন করতে পারবে না। ফোর্থ হইতে পারে যে আওয়ামী লীগ যেহেতু জাতিকে 3টা ভালো লিডারশিপ ছিল তাদেরকে একেবারে নিষিদ্ধ করে দেয়া, ওই যে আপনার মানে যারা নির্বাচন করেছে একদম মেম্বার থেকে। ফোর্থ হচ্ছে যে আপনার আওয়ামী লীগ যেহেতু জাতিকে 3টা ভালো নির্বাচন থেকে বঞ্চিত করেছে, আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার 14 দলীয় গ্যাংকেও আপনি আগামী 3টা নির্বাচনের জন্য নিষিদ্ধ করে দেবেন। তার রাজনীতি থাকবে কিন্তু নিষিদ্ধ করে দেবেন, তার হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের জায়গা। কিন্তু রাজনীতি থাকলে কি দেশের মধ্যে কলহের সৃষ্টি হবে না? না, ওইটা বলতে অপশন, ওই গণতদন্ত কমিশনের সামনে কি কি অপশন আসতে পারে। পঞ্চমত হতে পারে গত 16 বছর আওয়ামী লীগের মেম্বার থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যারা পদস্থ কর্মকর্তা কর্মচারী ছিলেন দলের বিভিন্ন কমিটিতে, তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করে দিতে হবে। ষষ্ঠত হতে পারে যুদ্ধাপরাধের, মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে বিচার চলছে ব্যক্তি আওয়ামী নেতাদের, এখানে আপনি রেফারেন্স চাইতে পারেন যে দল আকারে জুডিশিয়ারির ওপিনিয়ন কি, এই ওপিনিয়নের সাথে আপনার অ্যাটর্নি জেনারেলের ওপিনিয়ন যোগ হতে পারে। এইগুলো হচ্ছে মোটা দাগে 5টা 6টা 7টা অপশন। এই অপশনের ভিতরে বেস্ট হচ্ছে এরপরে গণভোটে চলে যাওয়া, যদি আপনি পুরো জাতিকে একাত্মতা করে একটা মতামতে আসতে চান। কারণ আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট কার্টেল, কিন্তু কার্টেলের একটা সদস্য সংখ্যা আছে। সাডেনলি আপনি 1-2 কোটি নাগরিককে তো সমাজ থেকে নাই করে দিতে পারবেন না। অতএব সেই জায়গাতে একটা বিচারিক প্রক্রিয়া, মতামতের প্রক্রিয়া, সম্মতির প্রক্রিয়া এবং জনগণের মতামত নেবার, এই প্রত্যেকটা জায়গাতে যেন আমরা অ্যাড্রেস করি, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনি অ্যাজ এ ব্যারিস্টার বা আইনজীবী, যেটাই বলি আপনাকে, আপনি আপনার কাছ থেকে আমি মতামতটা শুনলাম যে এটা হতে পারে, এটা, কিন্তু এই জিনিসটা হবে যখন সে দোষী সাব্যস্ত হয়ে গেল তখন। কিন্তু আমরা একটু দেখতে চাই আমির হোসেন, রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার যে আইনজীবী, তিনি কি বললেন। আমার বক্তব্যটা হলো যে মানবতা বিরোধী অপরাধ, এই দেশে কোনো যুদ্ধ হয় নাই। এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা, তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবতা বিরোধী, সেইটা এখানে সংগঠিত হয় নাই। প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি, এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন, উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন? এটা হল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি এটা সঠিকটা, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। তৃতীয় কথা হলো যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের যে হত্যার নির্দেশ দিয়েছেন, এরকম কোনো বক্তব্য, যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নয়। কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই। আর 4 এবং 5 নম্বর যে অভিযোগগুলি, সেইগুলি বেলা 5টার, উনি তো বেলা 2টার, ওখানে বলা হয়েছে 14 আগস্ট থেকে 5ই আগস্ট, হ্যাঁ 14 জুলাই থেকে 5ই আগস্ট 2টা 30 মিনিট বোধ হয় সম্ভবত, পারহ্যাপস, হয়তো একটু ভুল হতে পারে, সেইখানে মধ্যে ঘটনা। অতএব ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না। অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি 2, 4 এবং 5 নম্বর এসছে,
এটা ওনার বেলায় প্রযোজ্য না। আমরা শুনলাম ব্যারিস্টার আমির হোসেন কি বললেন। আমি প্রিন্স ভাই আপনার কাছ থেকে জানতে চাইব। না, ধন্যবাদ আপনাকে। আসলে যতটুকু আমরা মানে খবরাখবরে জানি, উনি তো মানে রাষ্ট্র থেকে দেওয়া অ্যাপয়েন্টেড, জি। মানে শেখ হাসিনার দেওয়া আইনজীবী না। না। সুতরাং এটা আমার বিবেচনায় আইন আদালত আইনের জায়গায় যাক, কারণ এটা তো আমরা তথ্য উপাত্ত আইন তার গতিতে চলে, সেইটা যাক। কিন্তু একটু যেহেতু আপনি কথাটা তুললেন, যে একটা ছোট মন্তব্য এই কারণে করতে চাই এই বিষয়ে। মানে যখন আমি শুনছিলাম তখন আমার স্মৃতিতে ভাসছিল যে আমরা তো প্রকৃত অর্থে চাইটা কি। ধরুন দুজনই যে আলোচনা করলাম, আমাদের এখানে ফখরুল ভাই তার কথা বললেন, আপনিও বলছেন, আমরা তো চাই যে সবাই কিন্তু এটা চাই, এখানে দ্বিমত নেই, এত বড় একটা হত্যাকাণ্ড তার বিচার হোক, আর ভবিষ্যতে যাতে না ঘটে তার দৃষ্টান্ত স্থাপনকারী কতগুলো ঘটনা ঘটায়। এইটা তো যদি একেবারে আমি মোটা থেকে যদি বলি, তাহলে এইবার আসি, নিশ্চয়ই আইন তার মতো চলুক, কিন্তু এটা মনে রাখা দরকার আমাদের যে দেখেন, এর আগের আদালত, মানে আমি কথাটা তুলছি, আশা করি এখন এটা হবে না, হলে এটা আমাদের জন্য ক্ষতচিহ্ন থেকে যাবে। কারণ এই যে একটু আগে যে আকাঙ্ক্ষা হলো সেটা করবে না এই কারণে। এর আগে জানেন যে ৭১-এর ঘাতক যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছিল, তার একজনের ফাঁসি হলো, পরে এখন এসে সেই আদালতই বলল বেকসুর খালাস। পরিস্থিতিটা তাহলে আইন তার দায় দায়িত্ব এমনভাবে করতে হবে যাতে কোনো কোশ্চেনগুলো না আসে। ইতিমধ্যে কিন্তু কথাটা এটা বারবার বলছি, প্রথম দিন থেকে বলেছি বলে আজকেও বলি, দেখুন আমাদের আমরা কমিউনিস্ট পার্টি এবং বাম জোটের আমাদের পজিশন প্রথম দিনই বলেছিলাম যে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুততম সময়ের মধ্যে, কিন্তু দ্রুততম মানে কাল পরশু না, আইন আদালত ঠিক করে এর একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপনকারী বিচার করতে হবে। কিন্তু দেখা গেল, আমি জানি না এই আদালত নিয়ে এই প্রশ্ন ভবিষ্যতে করলে ওনারা কী করবেন, এখনও আমরা একটা সাবধান করছি, যে কারণে এই কোশ্চেনগুলো যদি থাকে, একটু আগে যে বললাম ওই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে। দেখুন এটা ছিল যুদ্ধ অপরাধের আদালত, তাহলে সেই আদালতে কেন গেল? ওই আগের ৭১-এর যুদ্ধ অপরাধীদের যে কী বলে যাদের বিচার হয়েছিল তার প্রধান আইনজীবীকে কেন এখানে দিতে হলো? বাংলাদেশে কি এর আইনজীবী ছিল না? মানে আমি কোশ্চেনগুলো করছি আমরা এই কারণে, এটা কিন্তু এখন না, প্রথম দিনে বলেছি যে আপনি কোনো ক্ষতচিহ্ন রাখবেন না যাতে করে কেউ কোনো কোশ্চেন করতে পারে। কারণ এত বড় হত্যাযজ্ঞ আমাদের মুক্তিযুদ্ধর, সেটা একটা ভিন্ন ধরনের যুদ্ধ অপরাধ সংগঠিত হয়েছিল, অন্য জিনিস। ৯০-এর গণ অভ্যুত্থান আমাদের করতে হয়েছিল, তো এত বড় হত্যাযজ্ঞ ঘটে নাই। এবং এইবারের হত্যাযজ্ঞ আমাদের বিবেচনা এটাতে এক যুগেরও বেশি সময় ধরে নানা ধরনের ঘটনা ঘটেছে। প্রথমে 2008-এ একটা ইলেকশনে আসলো, নানা কোশ্চেন থাকতে পারে, কিন্তু নির্বাচিত হয়তো আসছিল, কিন্তু তারপরে 14 সালের আগে থেকে, যেটা আমরা ওই সময় থেকে লড়াই করছি, আমাদের কমিউনিস্ট পার্টি, আমাদের তৎকালীন যে বাম ফ্রন্ট, তার আগে যারা ছিল কেউ কেউ চলে গেল এদিক ওদিক, সেটা অন্য আলোচনা, কিন্তু ওই সময় থেকে আমরা ওই নির্বাচনে অংশ না নেওয়ার মধ্য দিয়েই যে সংগ্রাম সূচনা করেছিলাম কর্তৃত্ব এবং স্বৈরাচারের বিরুদ্ধে, তারা কিন্তু নানাভাবে ভয় রাজত্ব, নানা ধরনের ঘটনা, আমরা এই যে গুম খুন এগুলো দেখছি, আমরা আয়না ঘর থেকে শুরু করে দেখছি কতগুলো ঘটনা। তাহলে এইটা না, আরও এই যে ঘটনাগুলো ঘটেছিল তার একটা সামগ্রিক যথাযথ বিচারের প্রক্রিয়া আগাক, সেটাই আমাদের মানে মূল নির্বাচনগুলোতে কেন আসতে পারিনি, নির্বাচনগুলোতে কেন অংশগ্রহণ করতে পারেনি? না, সেটা তো ছিল না, না করতে পারেনি বলতে ধরেন কেউ তো করেছে, আমি বলছি ধরেন অন্যরা করেছে, তার ওই যে আওয়ামী লীগ এবং তার ওরিয়েন্টেড লোক, যেমন আমরা কমিউনিস্ট পার্টি এবং অন্যরা করিনি কেন? কারণ আমরা দিব্য এটা দেখতে পেয়েছি এটা একটা প্রহসনের নির্বাচন হবে, তা প্রহসনের নির্বাচন করার তো কোনো কারণ নাই। এবং আপনাকে আমি বলি অন রেকর্ড একটা কথা বলে রাখি, এটা এখন হয়তো তরুণ প্রজন্ম অন্যরা জানেন, আপনারা মিডিয়ার অনেকে জানবেন, 14-র আগে আমাদের কমিউনিস্ট পার্টি এবং আমাদের একটা দায়িত্বশীল ভূমিকা আছে, কারণ এইটা অন্ততপক্ষে যে বুর্জুয়া ডেমোক্রেসির ধারা থাকুক, এইটা দিয়ে মানুষের মুক্তি হবে না, আমরা একটা সমাজ বিপ্লব করতে চাই, তারপরে গণতন্ত্রের ধারা থাকুক। আমরা কিন্তু এই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলাম, দেখা করে অনুরোধও পর্যন্ত করেছিলাম যে অন্ততপক্ষে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা মেনে নিয়ে আপনি একটা ভালো ইলেকশন শুনে নাই। সুতরাং আমাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব হয়নি, এবং তারপরে তাদের যে ভিন্ন পজিশনগুলো ছিল, আর কখনো তাদের সাথে কোনো মানে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ ছিল না, সেটি আমরা করেছি। আমি একটু ছোট্ট করে ফুয়াদ ভাই আপনার কাছ থেকে জেনে আসি, আমাদের ব্যারিস্টার আমির হোসেন যে কথাগুলো বলছিলেন সেগুলোর মানে কতটুকু আপনার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে জেনোসাইড কনভেনশন যেটা আছে 1948-এর, এইটা ইন্টারন্যাশনালি হচ্ছে যে আপনার শুধু যুদ্ধের সময় কভার করে না, এটা পিস টাইমেও কভার করে, এবং ইন্টারন্যাশনালি অনেকগুলো জেনোসাইড এবং ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ট্রায়াল এবং কোর্ট বসেছে যেগুলো যুদ্ধের সময় হয়নি। যেমন ধরেন আমাদের নিকটবর্তী সাউথ ইস্ট এশিয়াতে কম্বোডিয়া,
খ্যামারুজের যে অপারেশন ছিল সেই 70s-এ 75, 76, 77, 78 সব সালে, এই যে কয়েক লক্ষ লোককে মেরেছে এবং সেখানে ট্রায়াল হয়েছে, সেখানে তো কম্বোডিয়ার সাথে অন্য কোনো দেশের যুদ্ধ হয়নি। আপনি যদি রুয়ান্ডা ট্রায়াল দেখেন, এটা তাদের ইন্টারনাল কনফ্লিক্ট ছিল, হুতু এবং তুৎসি দুইটা ট্রাইবের ভিতরে যুদ্ধে মারামারিতে প্রায় 8 লক্ষ লোক মারা গেছে। সেই 91, 2, 3, 4 লর্ডস আর্মি, সেই বিখ্যাত মিলিশিয়া অর্গানাইজেশন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার সারা দুনিয়াতে এই যুদ্ধ ছাড়াই এই ধরনের অপরাধ সংগঠিত হয়েছে এবং তার বিচারও হয়েছে, অতএব এটা সত্য না যে যুদ্ধ ছাড়া সেটা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে এভিডেন্স আছে কি না, সেটা হচ্ছে অলরেডি গতকালকে বিবিসির যে ডকুমেন্টারি আসছে সেখানে তারা পরিষ্কার করে শেখ হাসিনার এক্সক্লুসিভ ভয়েস রেকর্ড, সে যে কমান্ড দিচ্ছে, জি, মানে লেথাল ওয়েপেন ইউজ করো, যেখানে করা দরকার, যেভাবে করা দরকার, রাস্তা ক্লিন করো, পরিষ্কার করো, এই বক্তব্য আসছে। এবং বিবিসি বলছে সে কণ্ঠ ফ্যাক্ট চেক করেছে যে এইটা শেখ হাসিনার কণ্ঠ। জি। এরপরে হচ্ছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে আপনার 114 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়েছে, সেখানে পরিষ্কার করে রেজিমের রেসপন্সিবিলিটি, কারা কারা অস্ত্র ব্যবহার করেছে, আমরা বিবিসির বলে এই দেওয়া আছে। প্রতিবেদনটি নিয়ে আবারও আমি আসবো আলোচনায়। আমাদের সময় হলো একটা বিরতির, আমি বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে এসে আমি এই কথাটা শুনবো এবং সাথে আমি একটু জানতে চাইবো যে নিষিদ্ধের বিচার হলো, আইন হলো, কিন্তু এরপর কি? আমরা একটা ছোট্ট বিরতি থেকে এখনই ফিরে আসছি। দর্শক, আর কাবেল প্রশ্নগুলো সহজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আর কাবেল প্রশ্নগুলো সহজে। আর আমাদের সাথে আছেন সিপিপির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আবারও ফিরে আসি আমরা আলোচনায়। যেটা আপনি বলছিলেন যে বিবিসির যে আজকে প্রতিবেদনটি, সে যেখানে দেখা যাচ্ছে যে 5ই আগস্টের সেই যাত্রাবাড়িতে হামলায় পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে 52 জন নিহত হয়েছেন, যেটা বিবিসি আইয়ের একটি প্রতিবেদনে উঠে এসেছে এবং ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পুলিশ সহিংসতাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এই নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার একটি অডিও বার্তাও পাওয়া গেছে। আপনি বলছিলেন এই সংক্রান্ত আলোচনাটি যেখানে আমরা রেখে গিয়েছিলাম। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী ফ্যাসিবাদী যে পুরো চক্রটা আছে, এর ভিতরে গণমাধ্যম আছে, বুদ্ধিজীবী আছে, লেখক সাহিত্যিক আছে, ব্যবসায়ীরা আছে, পুরো আওয়ামী চক্র যেটা, তারা কিন্তু এখন স্টেট অফ অবলিভিয়নে আছে আর কি, মানে একটা সেলফ ডিনায়াল মুডে আছে যে না, এরকম কিছুই ঘটে নাই। এবং আপনি দেখবেন বিবিসির ডকুমেন্টারির শেষের পরে আওয়ামী লীগের একটা কমেন্ট আছে ওখানে, এবং সেই কমেন্টে দেখবেন যে আওয়ামী লীগের নেতারা কিভাবে এই ঘটনাগুলোকে অস্বীকার করছে, যে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ি আছে, প্রধানমন্ত্রী জড়িত থাকবার কথা না, এই ধরনের হুকুম দিয়ে উনি মানুষ মারেন নাই, এর আগে উনি এগুলো কখনো করেন নাই, উনি কেন এটা করতে যাবেন, এখানে এই অতিরিক্ত বাড়াবাড়ি কেউ করে থাকলে উনি এই আইনশৃঙ্খলা বাহিনীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখেন বিবিসির ডকুমেন্টারিতে যে আওয়ামী লীগের স্টেটমেন্ট আসছে, সেখানেও সুযোগ ছিল আওয়ামী লীগের, একটা হিস্টোরিক অপরচুনিটি ছিল জাতির কাছে ক্ষমা চাওয়ার, যে ইয়েস, জেনোসাইড হ্যাপেন্ড, এখানে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, এখানে হাসিনার মতো একটা ফ্যাসিস্ট মনস্টার অনেক ক্ষতি করেছে আমাদের, এটা বলার সুযোগ ছিল। ছাত্রদের সাথে কিন্তু পুলিশেরও অনেক লোক মারা গেছে। পুলিশের লোক যেটা মারা গেছে সেটা হচ্ছে যে আপনাকে রিয়াকশনটা দেখতে হবে। আপনি যখন যাত্রাবাড়ি ম্যাসাকারের পুরো ভিডিওটা দেখবেন, বাস্তবতাগুলো দেখবেন, যেখানে হাজার হাজার লোক গুলিবিদ্ধ হয়েছে, এবং ওখানে যে জিডিতে আছে এই ডকুমেন্টারি দেখানো হয়েছে প্রায় 2500 লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হয়েছে 24 ঘন্টায়, 2500 লাইভ অ্যামুনিশন। এরপরে ওইখানে যদি রিয়াকশন হয়, ওখানে যদি জনগণ ওখানে ঝাঁপিয়ে পড়ে, তখন কি করবার আছে? এটা খুবই সামান্য হয়েছে। পৃথিবীর ইতিহাস যদি দেখেন, এই যে ধরনের ঘটনাগুলোতে বাংলাদেশে হাজার হাজার পুলিশ মারা যাওয়ার কথা ছিল, মারা যায় নাই। বরং এমনও হয়েছে ওখানে গিয়ে ছাত্ররা গিয়ে মাইকে বলছে, আল্লাহর ওয়াস্তে আপনারা হাসিনার হুকুম আর শুইনেন না, আপনারা জনগণের পক্ষে চলে আসেন, আপনারাও গুলি কইরেন না, আমরাও আর ইট পাটকেল মারবো না। সেনাবাহিনীকে গিয়ে ছাত্ররা রিকোয়েস্ট করছে, প্রতিবাদী জনগণ রিকোয়েস্ট করছে, ভাই আল্লাহর রাস্তা ওনাদেরকে একটু বুঝায় বলেন, আমাদেরকে যেন গুলি না করে। তাহলে দেখেন এই লেভেলের জনগণের ভিতরে যে সহনশীলতা, যে এটা আমার দেশ, পুলিশ আমার শত্রু না,
তাদেরকে জনগণের পক্ষে আসবার জন্য বলা হচ্ছে। সেনাবাহিনীকে ট্যাঙ্কের উপর বসে আছে, সেনাবাহিনীকে বলা হচ্ছে আপনারা বসে আছেন কেন, কিছু করেন না কেন, পুলিশকে বলছেন না কেন গুলি বন্ধ করবার জন্য। তো সেই জায়গায় 6 জন পুলিশ মারা গেছে, যেটা খুব দুঃখজনক। কিন্তু এইটা হাসিনার হাতের কামাই, তার যে অন্যায় অবৈধ হুকুম ছিল সেই জায়গাটাতে সেখানে আসছে। সেনাবাহিনী তখন কোনো ধরনের কোনো রোল প্লে করে নাই, কারণ আপনারা জানেন ডিসিপ্লিন ফোর্স, একটা ডিসিপ্লিন ফোর্সকে যদি অ্যাক্ট করতে হয় তার ইমিডিয়েট কমান্ডিং অফিসার থেকে তাকে এটা হুকুম পেতে হয়। তার কমান্ডিং পজিশন ছিল যাত্রাবাড়ি থানাটাকে প্রোটেক্ট করা। কিন্তু এইরকম রিপিটেড রিকোয়েস্টটা পরে যেটা হয়েছে সেখান থেকে উইথড্র করে চলে আসছে, উইথড্র করে চলে গেছে, সেনাবাহিনী সেখান থেকে চলে গেছে। এখন দেখেন এই সেনাবাহিনী তো গুলি করছে, এই যৌথ বাহিনীও তো বাংলাদেশের জনগণের উপরে অসংখ্য গুলি করছে। তো সেই ট্যাঙ্কটা তো জনগণ পোড়ায় দেয় নাই, অল্প কয়টা মানুষ ছিল। তো আপনি যদি দেখেন হাজার হাজার মানুষের ভিতরে ওখানে তো মব হয় নাই, ওখানে তো মব জাস্টিস করে ফেলতে পারতো, করে নাই। তো অতএব সেই জায়গাতে এখানে অ্যাপ্রিসিয়েট করতে হবে জনগণ কতটুকু রিজনেবল এবং ডিসপ্রপোর্শনেটলি রিজনেবল আচরণ করেছে। অতএব সেই জায়গায় আপনি দায়টা দেখেন আওয়ামী লীগের, যে এইরকম একটা ফ্যাসিস্ট সংগঠনকে যারা পুনর্বাসন করার কথা বলছে, নির্বাচনে আনার কথা বলছে, বিচার করবার ব্যাপারে, এটা তো দল করে নাই, হাসিনা করছে, এই ধরনের কাজ করবার চেষ্টা করছে, তারা বারবার কিন্তু একটা হিস্টোরিক অপরচুনিটি মিস করছে গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া, যারা যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং দল থেকে বহিষ্কার করে নতুনভাবে দলকে পুনর্গঠিত করবার যে আয়োজন সেটা করবার অপরচুনিটি তারা মিস করেছে। অর্থাৎ যারা নিজেরা ক্ষমা চাচ্ছে না তাদেরকে জাতি কিভাবে ক্ষমা করে দেবে, এটা ইমপ্র্যাকটিক্যাল একটা জায়গা। জি ফুয়াদ ভাই, আমি আসবো আপনার কাছে আবার। প্রিন্স ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, ফুয়াদ ভাই যেটা বলছেন আমরা নিষিদ্ধ করে দিলাম, কিন্তু আমরা দেখেছি যে অতীতে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারা কিন্তু আবারও ফিরে এসেছে। তাহলে আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করলাম, তারা যে আবার ফিরে আসবে না তার কি নিশ্চয়তা আছে? না, আমি ওটা তো আপনি যে সহজ অঙ্ক বললেন, এই অঙ্কর বাইরে তো নতুন কোনো অঙ্ক নাই। কিন্তু আমি এই জায়গাটা আবার রিপিট করতে চাই, যেটা উনি শেষ দিকে বললেন। আসলে তো এইটা খুবই আমার কাছেও খুবই কি বলবো যে বিস্ময়কর লাগে। এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠিত হলো, এটা কি কোনোভাবে আমি মানে ওই পরের শব্দটা উচ্চারণই তো করতে চাই না, মানে আমি বলতে হচ্ছে যে অস্বীকার করার কি জো আছে, কিন্তু ওই কথাটা বলবো কেন, ওটা তো বলার দরকার নাই। তা একটা ঘটনা আপনি সেইটাকে কি ইচ্ছা করলে কি বাতিল করে দিতে পারবেন? তা যারা এখনো পর্যন্ত ওই ধরনের অস্বীকার করার বা অন্য জায়গাটা করছে, তার কোন স্বর্গে বাস করছে এটাই তো আমার বুদ্ধিতে আসে না। তা কি বলবো, তা এইটাকে সুতরাং এইরকম একটা জায়গায় যদি কেউ এই অস্বীকার করার মধ্য দিয়ে মনে করে নিজেকে প্রতিষ্ঠিত করবে, আমার ধারণা যে তারা ভুল জায়গায় আছে এবং বাংলার মানুষ এটা মেনে নেওয়ার কোনো কারণ নাই। সাময়িক জোর জুলুম করে কিছু আপনি করতে পারেন যে কেউ, কিন্তু এটা কোনো কারণ নেই। তাহলে যেটা দাঁড়াবে, এবার আমি আপনার কথায় আসি, যে আসলে যার জন্য আমি কিন্তু শুরুতে যেটা বলেছিলাম, আমরা শুধুমাত্র নিষিদ্ধ, আমি যে কোনো জায়গার কথা বলেন, আপনি ভুলে যাই আমরা এই একটা যে দলের আলোচনা করছি এটা বাদ, নিষিদ্ধ আসলে শেষ বেলায় কোনো সমাধান না। আইনগত সব কাজ করেই যেতে হবে, কিন্তু সমাধানটা হচ্ছে রাজনৈতিকভাবে মোকাবেলা করা। মানে যে অপকর্মগুলো যারা করেছে তার বিরুদ্ধে আমরা যদি পজিটিভ রাজনীতি শো করতে পারি এবং তারা যে কারণের এই ধরনের একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট হয়ে উঠলো, এই প্রবণতার বিরুদ্ধে যদি ফাইট করতে পারি আমরা এবং জনগণকে সচেতন সংগঠিত করতে পারি, তাহলে এই জনগণই হবে যে প্রকৃতপক্ষে যে তাদেরকে আর এই ধরনের সুযোগ দেবে না। যেটা বললেন, জনগণ তো সহ্য ক্ষমতা অনেক বেশি, সেইটা তো এখন ওই যে সেই আলোচনাটা আবার একটু ভিন্ন ধরনের হয়ে যায়। তবু যেহেতু তুললেন বলে বলি, যদিও আমি সেই জায়গাটা বাংলাদেশের মানুষ থাকুক আমরা চাই না। সেটা হয় কি, এক একটা দেখবেন এক একটা সমাজ তার এক এক ধরনের বৈশিষ্ট্য আছে, যে আমাদের এই সমাজে কিন্তু নানা ধরনের বৈশিষ্ট্য আছে। আপনি যে জেনারেশন হয়তো গন্ডগোল করতেছি, পরের জেনারেশনে খুব আরাম করে বিয়ে শাদী হইতেছে, এগুলো সেটা একটা সোসাইটির একটা পজিশন থাকে। এবং আমাদের যে ধরনের কি বললে একটা অভিন্ন সমাজ সভ্য যে জায়গায় চলে গেছি, তাতে অনেক সময় এই ধরনের ক্ষমা করে দেওয়ার প্রবণতার পরিমাণটা অনেক বেশি। কিন্তু উনি যেটা বললেন তা মিনিমাম তো সেই জায়গায়ও তারা বিবেচনা করেনি। যার জন্য দেখেন যে কথাটা আমি আজকে বলতে চাইছিলাম না, কিন্তু আপনার কারণে আবার বলছি, এটা আমরা বলি নাই, কিন্তু বহু জায়গাতে তো এই আলোচনাটা উঠছিল। এমনকি এখন যারা ক্ষমতায় আছে তাদের দিক থেকেও যে এত বড় ঘটনা, তারা ক্ষমা চাক, তারা নতুনভাবে তারা সংগঠিত আসুক, এই আলোচনাগুলো আসছিল কি কারণে? যে মনে হচ্ছিল যে ঠিক আছে, এখানে তো আমাদের সবাই মিলে থাকতে হবে। আমরা যারা, এবং এটা তো ঠিকই, তার তো বিরাট সমর্থক বাহিনী, এবং সেই সমর্থক বাহিনী সবাই যে সরাসরি জড়িত এ কথা তো বলার কোনো কারণ নেই।
কোনো কারণ নেই, নানাভাবে করে, এত সেটাই আমার ঐতিহ্যবাহী যাক সেই জায়গায় করে, ছিল। কিন্তু সেই দায় তো তার প্রধান জায়গা। তারা বরঞ্চ এখনো পর্যন্ত, এটা তো আমরা দেখি, আমরা তো এখনো পর্যন্ত চলা জানি, না জানার কি আছে। এর আগেও ঠিক ওই হত্যাযজ্ঞের আগেও যদি বলে সেই দিক টেলিভিশনে অন্য কারণে দেখা হয়েছে না, তাদের অনেক বড় বড় নেতারা আছে, আমি এই কথাটা বলতেও কেমন লাগে, তারা আমাদের কাছে হয়তো টেলিভিশনে বলার পরেও তাদের অসহায়ত্ব বলেছে। তাদের অনেকেই এই আন্দোলনে ছিল না সেটা বললে হবে না, অনেক সমর্থক বাহিনী বলছে হচ্ছেটা কি। আমি আপনাকে এই একটা জাস্ট কথাটা আপনি তুলেন বলে বলি, একজন বয়স্ক এক ভদ্রলোক, তিনি কে বলা যায় সেনাবাহিনীর একজন সাবেক, তিনি একেবারে কট্টর আওয়ামী লীগের। আমাকে তিনি বলেছেন আগেই যে শোনেন, আমার একেবারে নাতি আমাকে বলছে, এই দাদু তুমি যাবা না মিছিলে? আমি তো তার হাত ধরেই মিছিলে গিয়েছিলাম। রিয়েলিটি। কিন্তু আমি বলছি সেটা তো যারা এর যে দায়িত্বপ্রাপ্ত তারা তো মিনিমাম উপলব্ধির জায়গা নেই। কিন্তু আমি মনে করি সেই আলোচনা এখন আমরা যেতে চাই না। আমাদের আলোচনাটা হচ্ছে এত বড় হত্যাযজ্ঞ, তার বিচারের জায়গায় যেতে হবে, তার প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা আছে, এবং আমাদের রাজনৈতিক অঙ্গন এবং সচেতন সংগঠিত মানুষকে কিভাবে এই ধরনের প্রবণতাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব, সেইটা একটা পজিটিভ জায়গায় যেতে পারবো। কিন্তু আমরা, এটাকে আমার রিপিট কথা হচ্ছে, আমরা যারা এই দায়িত্ব পালন করার কথা বলছি, সরকার থেকে শুরু করে অন্যরা, আমরা যদি আমাদের দায়িত্ব ভালোভাবে না পালন করতে পারি, আমাদের মধ্যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী প্রবণতা যদি চোখের সামনে চলে আসে, তখন এই মানুষের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ ধারা চালু হতে পারে যা তাদেরকে সুযোগ করে দেবে, যেটা আমাদের মোটেই কাঙ্ক্ষিত না। আমি ফুয়াদ ভাই আপনার কাছে একটু আসতে চাই। আপনি বিবিসির যে অনুসন্ধানী প্রতিবেদনটি নিয়ে আমরা কথা বলছিলাম, বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি লিখছে যে বিবিসির অনুসন্ধানী রিপোর্টটিতে যেই শব্দটা মানে শেখ হাসিনার যে ভয়েসটা ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে অনেকে সন্দেহের তীর ছুটছেন, যে এটা 2016 হলি আর্টিজানের তখনকার সেই ভয়েস কিনা। প্রথম কথা হচ্ছে, আগের যে বিষয়টা আপনি রেজ করেছেন ওটা একটু বলি, যে জামাত নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা একরকম না। 71 সালে জামাত পাকিস্তান রাষ্ট্রের ক্ষমতায় ছিল না, তখন পাকিস্তানপন্থী সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল হচ্ছে মুসলিম লীগ, তারপরে ছিল হচ্ছে নিজাম ইসলামী, এরপরে জামাত ছিল একটা খুব ছোট্ট দল, এবং বামপন্থী যারা চায়নাপন্থীরা ছিলেন তারাও কিন্তু আপনার পাকিস্তানের পক্ষে ছিলেন, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছেন এবং সশস্ত্রভাবেই করেছেন, বামপন্থীরাও করেছেন। এবং প্রিন্স ভাই আছেন, আমরা যারা একসময় বাম রাজনীতি করেছি ওটা আমরা নিজেরাও জানি আর কি। তো সেই জায়গাতে দেখেন, জামাতকে কিন্তু কখনো জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে নিষিদ্ধ করা হয়নি। যেটা করা হয়েছে, জামাতকে নিয়ে আসলে খেলেছে আওয়ামী লীগ, চেতনা ব্যবসা করেছে। কখনো কি একটা সিরিয়াস ট্রায়াল করেছে, একটা ইনভেস্টিগেশন করেছে? 71-এর পরে কি আসলে বোঝার চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশে 9 মাসের একটা যুদ্ধ হয়ে গেল, কতগুলো গণহত্যা হয়েছে, কতজন মানুষ মারা গেছে? আমার কি নামের একটা তালিকা আছে? এই যে 30 লক্ষের গল্প আমরা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেল, এই 30 লক্ষ মানুষগুলো কোথায়? তাদের নাম কোথায়? তাদের ঠিকানা কোথায়? কোথায় মারা গেছে? ভিয়েতনাম মেমোরিয়ালে যদি কেউ যায়, আপনার 60-এর দশকের যুদ্ধে, 4 বছরের যুদ্ধে প্রায় 60,000 আমেরিকান সোলজার মারা গেছে। ভিয়েতনাম মেমোরিয়ালে ওই 60,000 আমেরিকান সোলজারের সবার নাম লেখা আছে। আপনি 9/11-এর যে মেমোরিয়াল আছে নিউ ইয়র্কে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, সেখানে যাবেন, 3000 ভিকটিম, প্রত্যেকের নাম ওখানে লেখা আছে, খোদাই করে দেওয়া। তারপরে হচ্ছে আপনার 7/7 যে বোম্বিং হয়েছে লন্ডনে, সেখানে 52 জন মারা গেছে। আপনি হাইড পার্কে মেমোরিয়ালে যাবেন, ওই 52 জনের নামের তালিকা আমি নিজে দেখে আসছি, সবাই খোদাই করে দেওয়া আছে। আপনার একটা মুক্তির লড়াইতে কতগুলো মানুষ শহীদ হয়েছে, তাদের নামটা সংগ্রহ করা পর্যন্ত আপনি রাষ্ট্র আকারে, জাতি আকারে প্রয়োজন মনে করলেন না? এবার কি আমরা সেটা করতে পেরেছি? সেটা তো প্রায় কাছাকাছি একটা তালিকা হয়ে গেছে, ভালো হয় নাই, পরিপূর্ণ হয়নি, অনেক কাজ বাকি। তাহলে সেই জায়গায় দেখেন, 30 লক্ষর গল্প বলছে যে চেতনা ব্যবসায়ীরা, সেই মানুষগুলো দেখেন ডিপার্টমেন্টে ভাতা নিচ্ছে কয়জন? মুক্তিযোদ্ধা যে মন্ত্রণালয় আছে যেখান থেকে ভাতা দেওয়া হয় মুক্তিযোদ্ধাদেরকে, শহীদ পরিবার ভাতা নেয় 11,000 সামথিং, 12,000-এর কম। তাহলে রাষ্ট্র শহীদ পরিবারকে ভাতা দেয় 12,000, আর রাজনৈতিক গল্প আকারে বলে 30 লক্ষ লোক মারা গেছে। এই ধরনের বাটপারি চেতনা ব্যবসা কেন করলো জামাতকে নিয়ে? এটা করতে গিয়ে যেটা হয়েছে, যে আপনি আপনার মুক্তির লড়াইকে তো ছোট করেছেন,
জি। আবার এই শেষ দিকে এসে একটা নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করা হলো। আমরাও কিন্তু নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করার বিপক্ষে, বারবার বলছি। গণতদন্ত কমিশনের কথা বলেছি, জনগণের মতামত নেবার জন্য বলেছি। তারপরে হচ্ছে প্রয়োজনে গণভোট করেন, জনগণের মতামত নেন, বিচারিক আদালতে রেফার করেন। কারণ এত বড় একটা ঘটনা, সিদ্ধান্তটা নিতে হলে একটা প্রসেস ফলো করে আমাদের করতে হবে। অতএব সেই জায়গায় জামাত নিষিদ্ধ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আলোচনা একরকম আমরা না। আবারও ফিরে আসছি। আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজে সময় হলো আরও একটা বিরতির। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আর কেবল প্রশ্নগুলো সহজে। আর আমাদের সাথে আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহেন হোসেন প্রিন্স এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা আবারও আলোচনায় ফিরছি। যে কথাটি আমরা রেখে গিয়েছিলাম, আমরা বিবিসির সেই অনুসন্ধানী রিপোর্ট নিয়ে কথা বলছিলাম। দেখেন, প্রথম কথা হচ্ছে যে বিবিসির মতো, আমি বিবিসিতে 6 উইক্সের আপনার জার্নালিজমের উপরে কোর্স করেছি লন্ডনে থাকা অবস্থায়। তো এই জন্য হচ্ছে যে সাংবাদিকতার বেসিক জায়গাগুলো এটা আমরা জানি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা কীভাবে মেনটেন করে। এরকম একটা ডকুমেন্টারি যখন তারা করেছে, তারা যখন করে, তারা এটার জন্য লিগালি ওপিনিয়ন নেয়। ডিফেমেশনের চ্যালেঞ্জ হইতে পারে, আপনার ফ্রডের চ্যালেঞ্জ আসতে পারে, ফ্যাক্টস রং হয়েছে এরকম চ্যালেঞ্জ আসতে পারে। এই ধরনের পোটেনশিয়ালি কী কী চ্যালেঞ্জ হইতে পারে এই ডকুমেন্টারির উপরে তখন লিগ্যাল প্যানেল হলো মতামত দেয়। অতএব এটা যদি কেউ আওয়ামী গণমাধ্যমের লোকরা মনে করে থাকে যে আমার মামাবাড়ির আবদার হাসিনার অফিস থেকে বলছে, ডিজিএফআই ফোন দিচ্ছে, সিআরআই আর হচ্ছে পুতুলার জয় বইলা দিচ্ছে এইটা যাবে এটা যাবে না, ওর বাপের নাম পরিবর্তন করে দাও, অমুকে ঘর থেকে বাইর করে দাও, বিবিসি ওইরকম জিনিস না। যদি আপনাদের কাছে মনে হয় যে দুধ খাঁটি না, চ্যালেঞ্জ করে বসেন না। বিবিসি হেডকোয়ার্টারে আপনাদের তো প্রচুর টাকা পয়সা আছে, লবিস্ট ফার্মও আছে, চ্যালেঞ্জ করে ফেলেন, চ্যালেঞ্জ করলে প্রমাণ হয়ে যাবে। জাতিসংঘ 114 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে। হাসিনা যে এই কাজগুলো করতে পারে, আমরা যারা হাসিনার চরিত্র জানি, মতিউর রহমান রেন্টুর বই পড়ছি আমার ফাঁসি চাই, আওয়ামী লীগের আরও শতখানেক লোকদের সাথে মিলেমিশে যে চরিত্র হাসিনা সম্পর্কে আমরা জানি, একটা নার্সিসিস্ট সাইকোপ্যাথ ক্যারেক্টারের মহিলা, তার পক্ষে এই ধরনের মন্তব্য করা শতভাগ ন্যায্য হইতেই পারে। হাসিনাকে চেনে এমন কোনো মানুষ বলবে না যে তার পক্ষে এটা করা সম্ভব না, খুব সম্ভব। আমি একটু প্রিন্স ভাই আপনার কাছে আসি। যেটা আমি বলছিলাম যে আওয়ামী লীগকে আমরা যদি নিষিদ্ধ ঘোষণা করি তাহলে নির্বাচনটা কি যুক্তিযুক্ত হবে? আচ্ছা, আমি ওই প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটু রেসপন্স করতে হয় মুক্তিযুদ্ধ নিয়ে। আমি বিস্তারিত সময় নিয়ে আমি জানি আপনার শেষ পার্ট। প্রথম কথা, এটা আমরা একটু হিস্ট্রিতে দেখলে দেখব যে যখন পাকিস্তানি বাহিনী স্যারেন্ডার করলো তখন কিন্তু তার স্যারেন্ডারে লেখাই ছিল যে তারা স্যারেন্ডার করলো উইথ দেয়ার অক্সিলারি ফোর্স। এটা আলবদর আল শামস, তার পলিটিক্যাল উইংস হচ্ছে জামাত ইসলাম, তা তো অটো নিষিদ্ধ হয়ে যায়। সুতরাং এটা নিয়ে আর আলোচনার দরকার হয় না। দুই হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় এই যে আমি নড়াইল খুলনা যে এলাকার মানুষ, মুক্তিযুদ্ধের সময় আমরা খুবই ছোট ছিলাম, যার জন্য সুযোগ হয়নি যাওয়ার, কিন্তু গ্রামের পর গ্রাম এখন আপনি দেখবেন যে বধ্যভূমি আবিষ্কৃত হচ্ছে, এগুলো হচ্ছে, সেখানে কিন্তু বহু পরিবার গ্রাম এমনভাবে মারা গেছে তার কোনো চিহ্নও নাই। সুতরাং সেই অনুযায়ী শুধু কয়জন কী বলে ওইটাকে আমরা ভাতা পাচ্ছে না পাচ্ছে এইটা দিয়ে কিন্তু ডিফাইন করা যায় না। তো যাই হোক, এটা নিয়ে বহু গবেষণা গ্রন্থ আছে, সেটার মধ্যে গেলে আমরা যাব। এবার আসি যে কথাটা, আমার ধারণা আলোচনাটা আসছে এই কারণে যেহেতু আমরা একটা দ্রুততর সময় নির্বাচনে যেতে চাই। আর এই কথা কিন্তু এখন যারা আমরা নির্বাচন বলি বা যে আমাদের ঐক্যমত্য কমিশনে যারা আছে বা যে সরকারও আছে, আমরা দীর্ঘদিন ধরে যখন নির্বাচনে লড়াই করেছি সেটা তো বলেছি যে যাতে এক্সক্লুসিভ নির্বাচন হয়, অংশগ্রহণমূলক নির্বাচন, যেটা শুধুমাত্র আমাদের না, কারণ একটা নির্বাচন বাংলাদেশ তো আর দুনিয়ার বাইরে না, সুতরাং দুনিয়ার কাছেও যাতে গ্রহণযোগ্য হয়, এটা ঠিক। সেই কারণে আমরা তো চাই গ্রহণযোগ্যর মাপকাঠিটা হইতে হবে যে যাতে করে সবাই অংশ নিতে পারে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, আপনি যেভাবে সরাসরি প্রশ্নটা করলেন, আমি এই মুহূর্তে ওই সরাসরি প্রশ্নের জায়গাটার কোনো কারণ দেখছি না। কারণ দেখছি না এই কারণে যে দলটির কথা বলে আপনি বলছেন সেই দলেরই তো আদৌ কোনো ভূমিকা নাই, সেই দলই তো এই বিবেচনা করছে না, তা আমি কেন জোর করে সেদে তাকে আনার জায়গাটায় যাব? বরঞ্চ আমার কাছে মনে হয় যে এটা তো কারেক্ট, উনি বললেন, আমরাও বললাম যে আমরা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে না, কিন্তু যদি আইনের গতিতে যে কোনো দল সম্পর্কে ডিসিশন নেওয়া হয় এটা হবে।
কোনো সমস্যা নেই, আপনি কোনো কোশ্চেন করতে পারবেন না, এটাই। আর আমি তাদের যে ভূমিকা দেখি, বরঞ্চ আমরা একটা যখন নির্বাচনে যাব, এটা আমরা চাইবো যে জনগণ যাতে ঠিকমতো অংশ নিতে পারে, জি। এইখানে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সম অধিকার যাতে প্রতিষ্ঠা হয়, জি। সেইটা যদি করার দিকে আমরা যেতে পারি, তখন অন্য কোনো দিকে তাকানোর দরকার হবে না, সেটাই হবে গ্রহণযোগ্য নির্বাচন। জি, এবং একটা জনগণের গণঅভ্যুত্থান পরিস্থিতিতে এটাই কিন্তু অনেকে অংশ নেবে না, নিতে পারবে না, এটাই স্বাভাবিক। এবং তার মধ্য দিয়ে আমরা ওই লেভেল প্লেইং ফিল্ডের মধ্য দিয়ে যারাই অংশ নেবে, সেটাই হবে অংশগ্রহণমূলক যেহেতু নির্বাচন, নির্বাচনের সেটি আমাদের কথাটাই বিবেচনা আসলো, করতে হবে। আমি এই সন্ধ্যার প্রেস ব্রিফিং এর কথাটা বলতে চাই, যেখানে প্রেস ব্রিফিং এ উল্লেখ করা হয়েছে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। সংস্কার এবং সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের দুজনের কাছেই, যে আমরা এর আগেও দেখেছি যে সংস্কার শেষ হলে বা এখন যেটা বলছে নির্বাচন হতে পারে, এই যদি কিন্তু, এই জিনিসটাকে কোনো শঙ্কার তৈরি করছে না? আচ্ছা, আমি ছোট করেই এটা বলে দিই যে যতটুকু আমি আসার পথে শুনছিলাম, যেটা শুনলাম, এটা সুনির্দিষ্ট প্রথম কথা, এই কথাগুলো এটা আমার প্রাইমারি প্রতিক্রিয়া। এটা আমরা যদি নির্বাচন কমিশনের কাছ থেকে শোনা আমাদের উচিত ছিল। জি। সরকার তো নির্বাচনটা করবে না, সহায়তা করবে, আমি খুব বুঝেই কথাটা বলছি। নির্বাচন কমিশন স্বাধীন, অন্য সময় ছিল না, সাংবিধানিক বডি, তারাই টোটালটা করবে। কিন্তু এইবারের যে সময়, তাতে সরকারের একটা সিগন্যাল লাগবে কবের মধ্যে করব। জি, জি। তা সেইটা ভালো হতো এনারা সরকার নির্বাচন কমিশনকে বলতেন। নির্বাচন কমিশন বরঞ্চ আমাদের 1, 2, 3, 4 করে যদি বলতো যে আমি এই কাজ এইটা করতে পারবো এবং সরকার এই সময় এটা সহায়তা করলে আমি ওই সময়ের মধ্যে নির্বাচন করতে পারবো, তাহলে কোনো কন্ট্রোভার্সি থাকতো না। বরঞ্চ ওনারা এই কথা বলে যে যদি কিন্তু রাখলেন, জি। তাতে কনফিউশন তৈরি করলেন। আরেকটা বড় কনফিউশন দেখতে পাচ্ছি যে রোজার আগের কথাটা বলার মধ্যে বলছেন যদি এইটা হয়, জি। কিন্তু যদি এইটা হয়ে আরেকটা যদি ওনারা রেখেছেন, বলেন নাই বড় যদি, সেটা ওনারা বলছেন ডিসেম্বরের মধ্যে জি, এটা কমপ্লিট করতে সংস্কারের হবে। সব প্রস্তুতি তো এখন যদি ধরেন শেষ হয়। আমি একটা অঙ্ক বলি, ডিসেম্বরের যদি ধরেন 31 তারিখ, তার মধ্যে যদি আপনি টাইম ফ্রেম বলেন, বাংলাদেশের হিস্ট্রিতে একটা নির্বাচন ঘোষণা এবং করতে গেলে মিনিমাম 60 দিনের হলেই জি, সবচেয়ে ভালো হয়। সময়, 45-60 দিনের অতীতের অভিজ্ঞতা আছে। তার মানে আপনি তো ফেব্রুয়ারিতে আবার রোজা শুরু হয়ে রোজা যাবে। শুরু হবে। তার মানে আপনি ফেব্রুয়ারি যদি ফার্স্ট হাফে না করতে পারেন, পারবেন না। তা আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে করার চিন্তা করতেন, তাহলে তো ওদেরকে, যদি আমি বলছি এটা তার কাছ থেকে না বললে তাহলে বলতে পারতেন অক্টোবরের মধ্যে কমপ্লিট করার কথা। তাহলে এই ধরনের অনেক কন্ট্রোভার্সি আছে। আমরা আরও ভাষণটা পুরো দেখলে বুঝবো। যেমন আমি আসার সময় শুনছিলাম যে যারা ভোটার হবে তাদেরকে ভোট কিভাবে দেবে এটা ট্রেনিং দিতে হবে। তো এই ধরনের আপনি কালক্ষেপণ করার কোনো উদ্দেশ্য থাকলে অনেক কিছু খুঁজে পাবেন। কিন্তু আমি তাও এই কোশ্চেন করতে চাই না। আমি চাই এইটার মধ্য দিয়ে আজকে যতটুকু কথা বলেছেন, জি, জি। এবং সরকার নির্বাচন কমিশনকে বলে দেবে, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করুক, তাহলে আমরাও কিন্তু কতকগুলো সহযোগিতার মনোভাব নিতে পারবো। এবং আমি আশা করব সরকার যে কথাগুলো শুনলাম আমি, এগুলো ডিসেম্বর লাগবে না, এগুলো ইজিলি অক্টোবর নভেম্বরের মধ্যে এটা কমপ্লিট করা সম্ভব হবে, যাতে করে আমরা যথাসময়ে নির্বাচন করতে পারবো। যেহেতু নির্বাচনের আমাদের নানা মত থাকলেও অধিকাংশ দল এইখানে মনে করছে যে একটা নির্বাচনে যাওয়াটা দরকার, আমরাও সেটা মনে করি। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই যে কাজগুলোর কথা আমরা ঐক্যমত্য হয়েছি বা আগামীতে হব, বা জনগণের যা ডিমান্ড, তারাই এটা করবে। একটা কথা বলে যাই, যদিও আপনার প্রশ্নে নাই অনেকে, কারণ আমি জানি যারা শুনছেন প্রথম প্রশ্ন বলবে যে আপনারা এত নির্বাচন করছেন, নির্বাচন হলে কি তারা করবে? আরে ভাই, তারা না করলে জনগণই আসেন, আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো। যারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না। এবারে 24-এর গণ অভ্যুত্থান সেই পথ আমাদেরকে দেখাই দিল না। সুতরাং যত দ্রুত আমরা এই কাজ করতে পারবো, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ধারায় গণতন্ত্রের পথে কিন্তু যেতে পারবো। কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী হওয়ার প্রবণতা থাকবে না। দিন দেরি হলে বরঞ্চ আমি দেখি ওই সংকটের মধ্যে আবার আমরা পড়ে যেতে পারি, যেটা আমাদের মোটেই আকাঙ্ক্ষা না। জি, আমাদের ওটা কারোরই কাম্য না। ফুয়াদ ভাই, আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যদি কিন্তু হতে পারে, জি, আওয়ামী লীগ ছাড়া একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, জি, জাতিকে ফার্স্ট অফ অল ডিসাইড করতে হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই রাজনৈতিক দলটা 2011-এর সময় ভারতের সাথে মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসছে, সে আসলে জনগণের সম্মতি নিয়ে শাসন করেছে কিনা, সে আসলে জনগণের ভোটে নির্বাচিত ছিল কিনা। 111-এর নির্বাচন কমিশন আপনার 88টা সীমানা আসনের ভিতরে সীমানা পরিবর্তন করেছে।
যার মধ্য দিয়ে প্রায় 134টা আসনের নির্বাচনের ফলাফল পরিবর্তন হয়ে গেছে। ন্যূনতম 100 আসনে বিএনপিকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। অতএব যেই দলটা লেজিটিমেটলি কখনো ক্ষমতায় আসে নাই, সে 2014 থেকে তো নির্বাচন করে ক্ষমতায় আসে নাই, তো 2018-তে রাতের ভোটের ক্ষমতায় এসছে, 2024-এ দামি নির্বাচন করেছে। অতএব এটা করবার মধ্য দিয়ে কি সে জনগণের সম্মতি নিয়েছে? সে কি রাজনৈতিক দল আকারে নিজেকে জাতির কাছে পেশ করেছে? তারা $234 বিলিয়ন লুটপাট করবার পরে কেউ কি দাবি করতে পারে যে আমি আসলে একটা রাজনৈতিক দল? 6,500 মানুষকে ক্রসফায়ারে দেওয়ার পরে কেউ কি বলতে পারে যে আমি রাজনৈতিক দল? 1,34,000 মামলায় 60 লক্ষ আসামি করলে রাজনৈতিক নেতাকর্মীদেরকে 800 আয়নাঘর বানাইয়া না রাজনৈতিক নেতাকর্মীদেরকে হত্যা করলে কি রাজনৈতিক দলের ডেফিনিশনে পড়ে? শেষ সময় পড়ে চলে না। এসেছে। এই জন্য আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, তাকে নির্বাচনে নেয়া না নেয়ার আলোচনা বৈধতার প্রশ্নে সমস্যা হবে না। চাই আমাদের একেবারেই সময় একেবারেই সংকীর্ণ, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। ধন্যবাদ প্রিন্স ভাই আপনাকে, ফুয়াদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এখানেই শেষ করছি আর কাবেল প্রশ্নগুলো সহজ। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল 8টায়। আর এই অনুষ্ঠানের নতুন পর্ব নিয়ে আমরা ফিরে আসব আগামী রবিবার রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।